আচ্ছা, কখনো কি মনে হয়েছে একটা সাধারণ দেখতে জিনিস, যেমন ধরুন একটা পাটের ব্যাগ, সেটা কিভাবে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছায়? আজ আমরা বাংলাদেশের একটা পাটজাত পণ্যের ঠিক সেই জটিল যাত্রাপথটাই দেখব, যেটা শেষ হয়েছে সুদূর কুয়েতে। চলুন এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। এই গল্পের শুরুটা কিন্তু আমাদের সবার চেনা একটা জিনিস দিয়ে, পাট, আমাদের সোনালি আঁশ। এটা তো শুধু একটা ফসল না, শত শত বছর ধরে এটা আমাদের গ্রামীণ কুটির শিল্প আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। জুলহাস হ্যান্ডিক্রাফটসের মতো অনেক প্রতিষ্ঠান এই ঐতিহ্যকে কাজে লাগিয়েই অসাধারণ সব পণ্য তৈরি করে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে হাতে বানানো সাদামাটা একটা পরিবেশ বান্ধব জিনিস, এটা ৩,০০০ মাইলেরও বেশি পথ পেরিয়ে কুয়েতের মতো একটা ধনী দেশের বাজারে পৌঁছায় এটা কিভাবে? এই যাত্রার প্রত্যেকটা ধাপ কিন্তু বেশ চমকপ্রদ। চলুন তাহলে এই যাত্রার প্রথম পর্বে ঢোকা যাক। মানে, আগে তো বুঝতে হবে এই সংযুক্ত বাণিজ্য পথটা কেন এত গুরুত্বপূর্ণ, তাই না? ব্যাপারটা একটু ভাবুন তো। একদিকে বাংলাদেশের কারিগরদের ছোট ছোট ওয়ার্কশপ, যেখানে একদম হাতে ধরে ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে জিনিস বানানো হয়, আর অন্যদিকে কুয়েত, মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের সেরা দেশগুলোর একটা, যেখানে আধুনিকতা আর মানুষের কেনার ক্ষমতা দুটোই অনেক বেশি। ঠিক এই দুটো ভিন্ন পৃথিবীর সংযোগই কিন্তু এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছে। আর সুযোগটাও কিন্তু মোটেও ছোট নয়। একটা ধারণা করা হচ্ছে ২০২৮ সালের মধ্যে কুয়েতে পাটের ব্যাগের বাজার ২.০৪% বাড়বে। এখন মনে হতে পারে, আরে ২% তো, কিন্তু এর মানে হল পরিবেশ নিয়ে সচেতনতা যত বাড়ছে, মানুষ প্লাস্টিকের বদলে পাটের দিকে ঝুঁকছে, আর এটাই বাজারটাকে সামনে ঠেলে নিয়ে যাচ্ছে। সুযোগের কথা তো বোঝা গেল, কিন্তু একজন রপ্তানিকারককে ঠিক কি করতে হয়, কোন কোন ধাপ পেরিয়ে এই যাত্রাটা শুরু হয়? চলুন এবার সেই প্র্যাকটিক্যাল দিকগুলোয় একটু চোখ বোলানো যাক। আসলে আন্তর্জাতিক বাণিজ্যের পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে আছে আইন আর নিয়ম কানুনের ওপর। তাই পণ্য রেডি হওয়ার পর প্রথম আর সবচেয়ে বড় কাজটাই হলো কাগজপত্রের পাহাড় সামলানো। রপ্তানির দুনিয়ায় ঢুকতে গেলে প্রথম যে চাবিটা লাগবে সেটার নাম এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বা সংক্ষেপে ইআরসি। এটা পেতে হলে একজন ব্যবসায়ীকে তার ট্রেড লাইসেন্স, চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ আর আরও কিছু জরুরি কাগজ নিয়ে জমা দিতে হয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অফিসে। সোজা কথায়, এই সার্টিফিকেটটা হাতে না থাকলে এক পাও এগোনো যাবে না। এরপর আসে এইচএস কোড। এটাকে বলতে পারেন পণ্যের একটা আন্তর্জাতিক পাসপোর্ট বা আইডি নম্বর। সারা পৃথিবীর কাস্টমস অফিসাররা এই কোডটা দেখেই বুঝে যান যে বাক্সের ভেতরে ঠিক কী আছে আর সেটার উপর ট্যাক্স কত হবে। এই কোডটা ভুল হওয়া মানেই কিন্তু পণ্য বন্দরে ফেসে যাওয়ার ভয়। কাগজপত্র তো না হয় হলো, কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখনও বাকি। এই জিনিসটা সাগর পাড়ি দেবে কিভাবে, আর যাত্রাপথের যে হাজারটা ঝুঁকি, সেগুলোর দায় কে নেবে? চলুন এই জটিল হিসাবটা একটু মেলানো যাক। এখানেই একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। পণ্যটা যখন জাহাজে তোলার জন্য রেডি, তখন এর দায়িত্বটা ঠিক কার? বিক্রেতার, নাকি যে কিনছে তার? আর ঠিক কোন পয়েন্টে গিয়ে এই দায়িত্বটা একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়? আন্তর্জাতিক বাণিজ্যে এই বিষয়টা একদম পরিষ্কার থাকা চাই। এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে এফওবি আর সিআইএফের মতো কিছু টার্মের মধ্যে। ধরুন, এফওবি বা ফ্রি অন বোর্ডের মানে হল বিক্রেতা যেই মুহূর্তে পণ্যটা জাহাজে তুলে দিলেন, ব্যাস তার দায়িত্ব শেষ। এরপর পণ্যটা হারিয়ে যাক বা নষ্ট হোক, সব ঝুঁকি ক্রেতার। অন্যদিকে সিআইএফ মানে কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। এক্ষেত্রে পণ্যটা একেবারে গন্তব্য বন্দরে পৌঁছানো পর্যন্ত সব খরচ, মানে ভাড়া, বিমা, সবকিছুর দায়িত্ব বিক্রেতার। শুনতে সিআইএফ ক্রেতার জন্য অনেক সহজ মনে হলেও খরচটা কিন্তু প্রায় বেশি পড়ে যায়। আসলে এই এফওবি আর সিআইএফ হল ইনকোটার্মস নামে একটা বড় সিস্টেমের অংশ। এটা আর কিছুই না, বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্য সহজ করার জন্য বানানো ১১টা নিয়মের একটা সেট। এই নিয়মগুলি ঠিক করে দেয় কে কখন কোন দায়িত্বটা পালন করবে। আচ্ছা, যাত্রার পরের বড় বাধাটা আসে গন্তব্যে পৌঁছানোর পর, মানে কাস্টমস ক্লিয়ারেন্স। আর এখানেই গল্পে একটা নতুন টুইস্ট আছে। ঠিক যখন মনে হচ্ছিল চালানটা তো প্রায় পৌঁছেই গেল, তখনই একটা নতুন চ্যালেঞ্জ এসে হাজির। ২০২৪ সালের অক্টোবর মাস থেকে কুয়েটের পাবলিক অথরিটি ফর ইন্ডাস্ট্রি তাদের আমদানির নিয়মকানুন আরও অনেক কড়া করে দিয়েছে। এটা রপ্তানিকারকদের জন্য একদম নতুন একটা বাধা। এই নতুন নিয়মের নাম KUCS স্কিম, আর এতে দুটো ধাপ পার করতেই হবে। যদি কোনো পণ্য প্রথমবার পাঠানো হয়, তাহলে লাগবে একটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন রিপোর্ট, সংক্ষেপে TER। আর এরপর থেকে যতবারই ওই একই পণ্য পাঠানো হোক না কেন, প্রতিটা চালানের জন্য আলাদা করে একটা টেকনিক্যাল ইন্সপেকশন রিপোর্ট বা TIR লাগবে। মানে যতবার চালান ততবার সার্টিফিকেট।
আর এই নতুন নিয়মটা কিন্তু শুধু পাটের জিনিসের জন্য নয়, ইলেকট্রনিক্স, খাবার, বাড়ি বানানোর জিনিস, এমনকি গাড়ির পার্টস পর্যন্ত প্রায় সব কিছুর উপরেই এটা প্রযোজ্য। এর থেকেই বোঝা যায় কুয়েত তাদের বাজারে আসা পণ্যের কোয়ালিটি নিয়ে কতটা সিরিয়াস, আর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে চলতে তারা কতটা বদ্ধপরিকর। তো আমরা এখন এই যাত্রার একদম শেষ ধাপে চলে এসেছি। পণ্যটা কাস্টমস থেকে ছাড় পাওয়ার পর কিভাবে আসল ক্রেতার কাছে পৌঁছায়, চলুন এবার সেটা দেখি। কাস্টমস থেকে পণ্য ছাড়ানোর পর সবচেয়ে বড় কাজ হল একজন ভালো ক্রেতা খুঁজে বের করা। আর এই আধুনিক যুগে কাজটা অনেক সোজা করে দিয়েছে ডিজিটাল B2B বা বিজনেস টু বিজনেস প্ল্যাটফর্মগুলো। এই প্ল্যাটফর্মগুলো হাজার হাজার মাইলের দূরত্বকে যেন এক মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন B2B ম্যাপের মতো একটা প্ল্যাটফর্মে বাংলাদেশের কোনো রপ্তানিকারক তার পরিবেশ বান্ধব পাটজাত ব্যাগের একটা লিস্ট দিলেন। সেখানে পণ্যের ছবি, বিবরণ, দাম সব তথ্য সুন্দর করে দেয়া থাকে। কুয়েতের কোনো ক্রেতা সেই লিস্ট দেখে পছন্দ হলে সরাসরি যোগাযোগ করতে পারেন, আর এভাবেই বন্দর থেকে পণ্যটা এক লাফে পৌঁছে যায় ক্রেতার হাতে। এই পুরো যাত্রাটা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। বাংলাদেশের এই পাটজাত পণ্যের মতো আরও কত শত ঐতিহ্যবাহী পণ্য আছে যেগুলো শুধু সঠিক সুযোগ বা একটা ভালো বাণিজ্য চুক্তির অভাবে বিশ্ববাজার থেকে এভাবেই দূরে পড়ে আছে? সারা পৃথিবীর স্থানীয় কারিগরদের জন্য এর প্রভাবটা কিন্তু বিশাল।